এই স্টোরিটি ওই মাঝিকে বলেছিল তার দাদা। তার দাদা যখন ছোট ছিল তখন তিনি এই বিষয়টি দেখেছিলেন এবং খুব চমৎকারভাবে বিষয়টি বর্ণনা করেছিলেন। তিনি যেভাবে বর্ণনা করেছিলেন তার নাতির কাছে বা এই বোটম্যানের কাছে, এবং এই বোটম্যান আমাদেরকে যেভাবে বলেছে, আমি চেষ্টা করছি সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। ঘটনাটি অনেক আগের। আসলে এটা যে এক্সাক্ট কত সালের ঘটনা এটি সেই বোটম্যান ভালো করে বলতে পারেনি। তবে সে এতটুকু বলেছে যে তার দাদা যখন ছোট ছিল, বয়স 12-13 ছিল, সেই সময়ের ঘটনায় ছিল এটি। তার দাদা মারা গেছে আজ থেকে আরো বহু বছর আগে। ধারণা করা হয় ঘটনাটি প্রায় 100 বছরেরও বেশি পুরনো হবে। তো যাই হোক, কিন্তু এক্সাক্ট সময়টা বা আসলে কতদিনের পুরনো সেটা বলা যাচ্ছে না, তবে এটা অনেক পুরনো। যাকে কেন্দ্র করে এই ঘটনাটির সূত্রপাত, তার প্রকৃত নাম হচ্ছে হারুন, কিন্তু লোকে সবাই তাকে মোটু পাগল বলে চিনত। বয়স ছিল কম, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই হারুন বা মোটু পাগল সে খুব চমৎকার করে হাসতে পারত। তার হাসি দেখে যে কোনো পাষাণ হৃদয় গলে যেতে বাধ্য ছিল। সবাই তাকে পছন্দ করত, কিন্তু ওর একটি সমস্যা ছিল, সেটি হচ্ছে ও একটু অটিস্টিক ছিল। ও কারোর সাথে সেভাবে মিশতো না। বাচ্চারা যখন খেলতো ও পাশে বসে খেলা দেখত এবং ও শুধু হাসতো। বাচ্চারা ওর হাসিকে খুব পছন্দ করত। তো ওরা যেটা করতো, পেয়ারা, আম, কাঁঠাল, লিচু, বিভিন্ন ফলমূল এনে ওই মোটু পাগলকে খেতে দিত। মোটু পাগলও খুব সাদরে সেটা গ্রহণ করত। এভাবেই চলছিল। মোটু পাগলের বয়স যখন খুব 2-3, তখন থেকে কিন্তু এরকম সুন্দর হাসি সে দিত। আস্তে আস্তে যখন বড় হতে থাকে তখন সে দেখতো সবাই দেখতো সে শুধু হাসে, তেমন কোনো কথা বলে না, যার কারণে ওর ভিতরে ওই অটিজমের বিষয়টা প্রকাশ পায়। যাই হোক, মোটু পাগলের বয়স যখন 10 কি 11, সেই সময় একটি অদ্ভুত বিষয় পরিলক্ষিত হয়। কোনো একদিন মোটু পাগল সকাল থেকে আর হাসে না। কি হয়েছে, কেন হয়েছে, কেউ কিছু বুঝতে পারে না। মোটু পাগল আর হাসে না। মোটু পাগল কিন্তু বোবা ছিল না, টুকটাক কথা বলতো, কিন্তু খুব প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলতো না। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে মোটু পাগল যতটুকু প্রয়োজন কথা বলতো সেটাও খুব কমিয়ে দিয়েছিল। কিন্তু সে প্রতিদিনের মতো মাঠে যেত, বন্ধুদের খেলা দেখতো। তো বন্ধুরা যখন খেয়াল করলো যে মোটু পাগল আর হাসছে না, তখন বন্ধুরা কাছে এসে বলতো, কি মোটু পাগল, হাসিস না কেন? তো এইভাবে বলতো। কিন্তু মোটু পাগল কোনো উত্তর দেয় না। মোটু পাগলকে তার বন্ধুরা আগের মতোই বিভিন্ন ফলমূল নিয়ে এসে খেতে দেয়, কিন্তু মোটু পাগল সেটি খুব একটা গ্রহণ করে না। কখনো কখনো 1-2টা গ্রহণ করতো কোনো ফলমূল, কিন্তু অধিকাংশ সময় সে সেটা গ্রহণ করতো না, চুপ করে বসে থাকতো। বন্ধুরা বিরক্ত হয় যে কি হলো, মোটু পাগল হঠাৎ এরকম হাসি বন্ধ করে দিল কেন? তার পরিবারের লোকজনও চিন্তা করে কি ব্যাপার, ও হাসে না কেন? অনেকেই চিন্তা করে হয়তো বা ও আগে হাসতো, এখন মনে হয় হঠাৎ ভালো হয়ে গেছে, বা ওর অটিজমটা দূর হয়ে গেছে, যার কারণে সে এখন চুপচাপ আছে। কিন্তু চুপচাপ থাকলে তো সে স্বাভাবিক আচরণ করবে, সে স্বাভাবিক আচরণও করছিল না। তো এভাবেই চলে যাচ্ছিল দিনের পর দিন। এর মধ্যে একটি অদ্ভুত ঘটনা ঘটে। মোটু পাগল বসে আছে, দূরে একজন ব্যবসায়ী, ওই গ্রামের একজন ব্যবসায়ী, সে হেঁটে হেঁটে যাচ্ছিল। মোটু পাগল দূর থেকে তাকে ডাকে, এই এদিকে আসো, এদিকে আসো, এইভাবে হাত দিয়ে ইশারা করে এবং কথা বলে ডাকে। তখন ওই লোকটি মোটু পাগলের কাছে যায়। কাছে যাওয়ার পরে বলে, কিরে মোটু পাগল, আমাকে ডাকলি কেন? তখন মোটু পাগল বলে ওঠে, তুমি তো টাকা পাবা, অনেক টাকা পাবা। তখন ওই লোকটি চিন্তা করে যে কি ব্যাপার, মোটু পাগল হঠাৎ করে আমাকে এই কথা বললো কেন, তুমি তো টাকা পাবা, অনেক টাকা পাবা। তো আর কোনো কথা না বাড়িয়ে উনি ওখান থেকে হেঁটে চলে যান। আসলে উনি একটা ব্যবসায়িক পাওনাদারের কাছে যাচ্ছিলেন। অনেকদিন ধরে ওই পাওনাদার তাকে টাকা দিচ্ছিল না, আজ না কাল, কাল না পরশু, এভাবে ঘোরাচ্ছিল, অনেকদিন আসা যাওয়া করে। ওই সময়ের টাকায় প্রায় 20,000 টাকা পেত। তখন কিন্তু 20,000 টাকা অনেক টাকা। অদ্ভুত ব্যাপার,
ওই দিন যখন ওই লোকটি তার পাওনাদারের সাথে দেখা করে, পাওনাদার খুব আপ্যায়ন করে তাকে এবং খুব সমাদরভাবে তাকে 20,000 টাকা বুঝিয়ে দেয়। তিনি খুব অবাক হন যে এতদিন ঘুরে ঘুরে টাকাটা পাচ্ছিলাম না, আজ এত আনন্দের সাথে এত খাতির করে আমাকে টাকাটা দিয়ে দিল, কি হলো ঘটনা। কিন্তু আসলে বুঝতে পারে না যে আসলে কেন টাকাটা এতদিন ঘুরে ঘুরে দিচ্ছিল না, হঠাৎ আজকে কেন দিয়ে দিল। যাই হোক, চিন্তা করে যে আসার পথে মোটু পাগল তো বলেছিল যে তুমি টাকা পাবা আজকে। তখন মোটু পাগলের কথা চিন্তা হয় তার। তিনি চিন্তা করে হয়তো বা মোটু পাগল জানতো, কিন্তু কিভাবে জানতো এটা ওনার মাথার মধ্যে বারবার প্রশ্ন উদিত হচ্ছে। যাই হোক, এই ঘটনাটি উনি তেমন কাউকে বলে না, বাড়িতে ফিরে আসে। এর কয়েকদিন পরে আরেকটি ঘটনা ঘটে। ওই গ্রামেরই 30 বছরেরও বেশি বয়স হয়ে গেছে এমন একটি মেয়ে, যার বিয়ে হচ্ছিল না। অনেক পাত্র দেখানো হয়, পাত্রদের তরফ থেকে অনেক পাকা কথা দেওয়া হলেও শেষ পর্যন্ত বিয়েটা ভেঙে যায়। তো এভাবে 30 বছরের বেশি হয়ে গেছে। গ্রামের অনেক মানুষ তাকে আই বুড়ো মেয়ে বলে ঠাট্টা তামাশা করে, খোঁটা দেয়, কটাক্ষ করে। মেয়েটির মনে অনেক কষ্ট ছিল। একদিন মেয়েটি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, ঠিক মোটু পাগলের পাশ দিয়ে। মোটু পাগল বলে, এই তোর তো বিয়ে হবে, খুব তাড়াতাড়ি বিয়ে হবে। তখন মেয়েটি বলে, আরে মোটু পাগল, 30 বছরের উপরে বয়স হয়ে গেল, কত শত শতবার পাত্রদের সামনে বসতে হলো, বিয়ে হলো না, কত পাকা কথা হয়ে গেল, বিয়ে হলো না, আজ তুই বলছিস আমার বিয়ে হবে, এই তামাশা তুই আমার সাথে করতে পারলি? এই বলে সে চলে যায়। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এর ঠিক কয়েকদিনের মধ্যেই কাকতালীয় ভাবে ওই মেয়েটির খুব ভালো একটি ঘরে বিয়ে হয়ে যায়। এরপরে ওই মেয়েটি পরিবারকে বলে যে কিছুদিন আগে মোটু পাগল আমাকে এটি বলেছিল। তো পরিবারের লোক চিন্তা করে যে কি ব্যাপার, মোটু পাগল আগে হাসতো, এখন হাসে না, চুপ করে বসে থাকে, কারোর সাথে তেমন কথাও বলে না। তো হঠাৎ আমার মেয়েকে ডেকে বলল, বিশেষ করে ওই মেয়ের পরিবার মা বাবা চিন্তা করছে, আমার মেয়েকে ডেকে বলল যে তোর বিয়ে হবে। যারা এতদিনে বিয়ে হচ্ছিল না, হঠাৎ করে কয়েকদিনের মধ্যে হয়ে গেল। তাহলে মোটু পাগল কি ভিন্ন জগতে চলে যাচ্ছে, বা ওর উপর কি কোনো কিছু ভর করেছে? আসলে আনন্দের অতিসাহ্যে তার পিতামাতা অন্য কাউকে আসলে এই বিষয়টি বলতে ভুলেই যায়, কারণ এতদিন পর তার মেয়ের বিয়ে হচ্ছে, এটা খুবই আনন্দের একটা বিষয় ছিল। পরপর দুটি ভালো ঘটনার পরে ঘটে যায় একটি দুর্ঘটনা। মোটু পাগল প্রতিদিনের মতো বিকালে মাঠের পাশে বসে আছে, তার বন্ধুরা খেলছে, সে চুপ করে বসে আছে। একটা লোক বাজার থেকে ফিরে মাঠের পাশ দিয়ে যাচ্ছিল। তো বাজার যখন সে ফিরছিল ওখান দিয়ে, হঠাৎ করে মোটু পাগলের দিকে তার চোখাচোখি হয়। তো মোটু পাগল ইশারা করে হাত দিয়ে তাকে ডাকতে থাকে, কোনো কথা বলে না, ডাকতে থাকে। লোকটি কাছে আসে, কাছে আসার পর মোটু পাগল 2 হাত বাড়িয়ে দেয়, তার মানে হচ্ছে মোটু পাগলকে জড়িয়ে ধরতে বলছে। আসলে উনিও কিন্তু মোটু পাগলকে ভালোই জানতো, কারণ মোটু পাগল যখন হাসতো খুব ভালো লাগতো তার কাছেও। তো তিনি বলে, কিরে মোটু, তুই কি আমাকে জড়িয়ে ধরতে চাস? আয় কাছে আয়। তখন উনিও মোটু পাগলের কাছে যায়। মোটু পাগল মাটিতে থেকে বসা অবস্থায় হাত বাড়িয়েছিল, সে মাটি থেকে উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে লোকটির কাছে যায়, কাছে দাঁড়িয়ে জড়িয়ে ধরে। তখন লোকটি বলে, কিরে মোটু, তুই আমাকে এত জোরে জড়িয়ে ধরেছিস কেন? আমাকে ছাড়। এখানে একটা বিষয় বলে রাখি যে মোটু পাগলের নাম মোটু হয়েছে কারণ হচ্ছে ওর স্বাস্থ্য অনেক ভালো ছিল, যার কারণে ওকে সবাই মোটু পাগল বলতো। তো যাই হোক, ওই লোকটি বলছে যে কিরে, তুই আমাকে এত জোরে জোরে জড়িয়ে ধরেছিস কেন? আমাকে ছাড়। কিন্তু মোটু পাগল ছাড়ে না। মাত্র অল্প কিছু সময়ের মধ্যে লোকটি অনুধাবন করলো মোটু পাগল তাকে এত জোরে জড়িয়ে ধরে রেখেছে যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এবং তার কোমরের হাড় ভেঙে যাচ্ছে। কারণ মোটু পাগল যেহেতু ছোট মানুষ ছিল আর ওই লোকটি তো বড় মানুষ ছিল, তো মোটু পাগল যখন জড়িয়ে ধরেছে তার কোমর পেঁচিয়ে হাত জড়িয়ে ধরেছে আর কি, হাত দিয়ে। তখন ওই লোকটির মনে হচ্ছিল তার কোমরের হাড় ভেঙে যাবে। লোকটি চিৎকার করতে থাকে। তা আশেপাশের বাচ্চারা খেলাধুলা করছিল, তারা দেখে যে মোটু পাগল জড়িয়ে ধরে রেখেছে, ওই বাচ্চাটি ওই লোকটি চিৎকার করছে। তো বিষয়টা সবাই হাস্যকর বিষয় হিসাবে চিন্তা করে যে কি ব্যাপার, একটা বাচ্চা ছেলে তাকে জড়িয়ে ধরে রেখেছে আর ওই লোকটি চিৎকার চেঁচামেচি করছে। কিন্তু কিছু সময় পরে যখন দেখা যায় ওই লোকটির কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে,
তখন মানুষ বুঝতে পারে যে কি ব্যাপার, এমনটা হচ্ছে কেন। তখন ওই বাচ্চারা সহ আশেপাশে যারা কিছু বড় মানুষ ছিল তারা দৌড়ে যায়। 4-5 জন মানুষ মিলে কোনোভাবেই মোটু পাগলের হাত ছাড়াতে পারছিল না ওই লোকটির কোমর থেকে। অনেক কষ্টে মোটু পাগলের হাত ছাড়ানো হয়। আর ওই সময় মোটু পাগলের মুখে বেশ কিছুদিন পরে অদ্ভুত হাসি দেখা যায়, কিন্তু সেই হাসিটি আগের মতো সুন্দর নিষ্পাপ ছিল না। সেই হাসিটি ছিল ভয়াবহ রকমের বিভৎস। মানুষ বুঝতে পারে না যে কেন হঠাৎ মোটু পাগল এভাবে আক্রমণ করলো ওই মানুষটিকে। গ্রামে সালিশ বসানো হলেও যেহেতু মোটু পাগল অটিস্টিক ছিল, যার কারণে এই বিষয়টির কোনো সুরাহা হয় না, বরং বলা হয় তার মোটু পাগলের পিতামাতাকে, তোমার সন্তানকে একটু দেখে রেখো যেন এভাবে কাউকে আক্রমণ না করে। এই ঘটনার পর থেকে মোটু পাগল আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল। মানে সে আগের মতো সে মোটা ছিল না, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, চেহারাও আস্তে আস্তে কেমন যেন বিভৎস হয়ে যাচ্ছে। এর মধ্যে এক অদ্ভুত ঘটনা ঘটে। টাঙ্গুয়ার হাওরে তখন বর্ষাকাল নেমে এসেছে, চারিদিকে থই থই পানি। আর এই থই থই পানিতে টাঙ্গুয়ার হাওরের যতগুলো গ্রাম রয়েছে সেই গ্রামের মানুষরা প্রত্যেকে মাছ ধরে। এক একটি নৌকা নির্দিষ্ট একটি ছোট্ট জায়গা নিয়ে মাছ ধরে, অন্য একটি নৌকা সাধারণত সেই জায়গার মধ্যে আসে না। এইভাবেই তারা মিলেমিশে মাছ ধরে। একদিন মোটু পাগলদের বা হারুন যে নাম, ওদের পাশের প্রতিবেশী, সে নৌকায় মাছ ধরছিল, সাথে আরো কয়েকজন ছিল। আকাশে চাঁদের আলো ছিল। চাঁদের আলো যখন হাওরের পানির উপর পড়ছিল, এক অদ্ভুত সৌন্দর্য অনুভূত হচ্ছিল। তখন হঠাৎ নৌকায় থাকা একজন লোক অন্যদেরকে বলে ওঠে, এই দেখ দেখ, পানির উপর দিয়ে কে যেন হেঁটে আসছে। সবাই বলে, আরে ধুর, তুই কি নেশা টেশা করেছিস নাকি, পানির উপর দিয়ে কি হেঁটে আসবে? বলে, না না, দেখ, ভালো করে দেখ। সবাই দেখে, সত্যি তো চাঁদের আলোতে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে কোন একটা 10 কি 12 বছর বয়সী বাচ্চা ছেলে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে। ওরা খুব অবাক হয় এবং ভয়ও পায়, কারণ পানির উপর দিয়ে তো হেঁটে হেঁটে স্বাভাবিকভাবে কোনো মানুষ আসতে পারে না। যত কাছে আসছে তত মনে হচ্ছে যে এই ছেলেটিকে মনে হয় চেনা যাচ্ছে। যখন একদম কাছে চলে আসে তখন তারা বুঝতে পারে, আরে এ তো আমাদের মোটু পাগল। মোটু পাগল নৌকার কাছে এসে বিভৎস শব্দ করে এবং ভয়ানকভাবে হেসে দেয়। যেই সুন্দর হাসি দেখার জন্য সবাই পাগল থাকতো, সেই হাসির শব্দ শোনার সাথে সাথে নৌকার সবার পিলে চমকে যায়। মোটু পাগল বলে ওঠে, কিরে, কতগুলো মাছ পেলি তোরা? দে, এগুলো আমাকে দিয়ে দে। এই কথা বলার সাথে সাথে মোটু পাগল 2 হাত দিয়ে নৌকাটি চেপে ধরে এবং চেপে ধরে নৌকাটি পানি থেকে উঁচু করে একদম সোজা করে ফেলে। সোজা করে পানির মধ্যে নামিয়ে দেয়, মানে ডুবিয়ে দেয়। নৌকাতে যারা ছিল তবে লাফ দিয়ে সবাই পাশে পড়ে যায়। তখন সবাই দেখে যে নৌকাটি ডুবিয়ে দিয়ে আবার মোটু পাগল হেঁটে হেঁটে চলে যাচ্ছে। 3-4 জন যারা নৌকায় ছিল তারা চিৎকার চেঁচামেচি করে। তাদের চিৎকারের শব্দে কিছুটা দূরে থাকা নৌকা তারা তাড়াতাড়ি চলে আসে, তাদেরকে উদ্ধার করে। বলে, কি হয়েছে? বলে যে মোটু পাগল নৌকা ডুবিয়ে দিয়ে গেছে। ওরাও হাসি তামাশা করে যে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে মোটু পাগল আসবে আর তোমাদের নৌকা ডুবিয়ে দিয়ে যাবে, এটাকে একটা মানে কি একটা হাস্যকর কথা, কাঁচাখড়ি কথাবার্তা। তখন তারা বলে, না, এটাই সত্য। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মোটু পাগল যেদিক দিয়ে হেঁটে এসেছিল তার আশপাশ দিয়েও কিন্তু অনেকগুলো নৌকা ছিল, কিন্তু তারা কেউই কিন্তু মোটু পাগলকে দেখেনি, আসতেও দেখেনি, যেতেও দেখেনি। এই ঘটনা যখন ঘটে তার পরের দিন সকালবেলা ওই মানুষগুলো মোটু পাগলের বাড়িতে যায়, তার পিতামাতাকে বলে মোটু পাগল এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু মোটু পাগলের বাবা বলে, আমার সন্তানকে তো আমরা ঘরের মধ্যেই রেখেছিলাম, ও তো বাইরে বের হয় নাই রাতের বেলা, তোমরা ভুল করেছো, অথবা আমার ছেলের বিরুদ্ধে তোমরা অপবাদ দিচ্ছ। যাই হোক, তারা তখন মোটু পাগলের বাড়ি থেকে চলে আসে। এরও 2-3 দিন পর আরেকটি ঘটনা ঘটে, প্রায় সেম ঘটনা। একটি নৌকায় থাকা কয়েকজন লোক দেখছে
যে পানির উপর দিয়ে কেউ হেঁটে আসছে। চাঁদের আলোতে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এই হেঁটে আসতে আসতে যখন কাছে চলে আসে, তখন সবাই বুঝতে পারে যে হেঁটে আসা এই ছেলেটি আর কেউ নয়, এটি মোটু পাগল, বা যার নাম হারুন। সে এসে কোনো ধরনের কথাবার্তা না বলেই 2 হাতে নৌকাটিকে মাথার উপরে তুলে নেয় এবং মাথার উপরে তুলে নিয়ে নৌকাটিকে চতুর্দিকে ঘোরাতে থাকে। উপরে বসে থাকা মানুষজন ছিটকে নিচে পড়ে যায়, মাছ টাছ যা ধরা হয়েছিল সেগুলো ছিটকে পড়ে যায়। আর ওই মোটু পাগল বিভৎস শব্দে হাসতে থাকে এবং ওই নৌকা যখন হাত দিয়ে ঘোরাচ্ছিল, একটা সময় নৌকাটিকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর আবার হাঁটতে হাঁটতে চলে যায়। ওদের চিৎকারে অন্য নৌকাগুলো কাছে চলে আসে, তাদেরকে উদ্ধার করে, কিন্তু ওরাও পানির উপর দিয়ে হেঁটে আসা কাউকে দেখেনি, আসতেও দেখেনি, যেতেও দেখেনি। একই ঘটনা আর একবার ঘটে, 3-3বার ঘটনা ঘটে। তখন গ্রামে আবারও সালিশ বসে। সালিশ বসার পর যখন এই বিষয়টি বলা হয়, তখন আসলে এটির বিচার কি, কারণ এর তো প্রমাণ নাই, কেউ দেখেনি, শুধু নৌকা যারা ছিল তারাই দেখেছে। মোটু পাগলের পিতামাতা বিষয়টি অস্বীকার করে, কিন্তু তারাও কিছুটা অস্বাভাবিকতা বুঝতে পারছিল মোটু পাগলের আচার আচরণে, কিন্তু তারা কাউকে সেগুলো বলেনি। টাঙ্গুয়ার হাওরের যে রূপনগর যে জায়গাটি আছে, ওই দিক দিয়ে ময়মনসিংহ জায়গাটা, বা ময়মনসিংহ বর্তমান যে ময়মনসিংহ জেলাটা, এটি অনেক কাছে হয়। তখন তার পিতামাতা ময়মনসিংহে নিয়ে যায়। ওই সময় কিন্তু এরকম ডাক্তার ছিল না, ভালো একটি কবিরাজের সন্ধান পায়, সেই কবিরাজের কাছে নিয়ে যায়। তো কবিরাজ তার পিতামাতাকে বলে, অনেক দেরি হয়ে গেছে, তোমার ছেলেকে আর ধরে রাখতে পারবা না, ওকে ওরা নিয়ে যাবে এবং নিয়ে যাবেই, আর কখনো ফেরত দেবে না। বলে, কারা নিয়ে যাবে? তখন বলে যে ওর উপর এক অশুভ শক্তি ভর করেছে, ওর সুন্দর হাসি দেখে এই অশুভ শক্তি পাগল হয়ে গেছে এবং ওকে নিয়ে যাবে। যেদিন থেকে অশুভ শক্তি ওর উপর ভর করেছে, সেদিন থেকে মোটু পাগল আর হাসে না এবং আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে, মানে শরীর স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, ওর ভিতরে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে। এটি হচ্ছে এই অশুভ শক্তির প্রভাবে হচ্ছে। সুতরাং এটি ওকে নিয়ে যাবেই, তোমরা ধরে রাখতে পারবে না। এই কথা শোনার পরে তার বাবা মা অনেক ভেঙে পড়ে, কিন্তু সন্তান তো এই কবিরাজের কথা তারা বিশ্বাস করতে চায় না। বেশ কিছু পীরের কাছে নিয়ে যায়, বেশ কিছু ওঝার কাছে নিয়ে যাওয়া হয়, তারা সবাই ঝাড়ফুঁক করে, দোয়া তাবিজ দেয়। একদিন রাতে মোটু পাগল ঘুমিয়েছিল। মোটু পাগলের কিন্তু আরো ভাই বোন ছিল, একই সাথে ঘুমাতো তারা। হঠাৎ গভীর রাতে ওর সাথে থাকা যে ভাই বোনেরা ছিল, ঘুমিয়েছিল, তাদের চিৎকারে বাড়ির সবাই জেগে ওঠে। বাবা মা যখন ওদের রুমে যায়, গিয়ে বলে, কি হয়েছে? বলে যে হারুন ভাই তো নাই, হারুন ভাই কোথায় গেল? ওরা বলে যে ঘরের মধ্যে অদ্ভুত একটা শব্দ শুনেছিল, তারপর থেকে আর হারুনকে পাওয়া যাচ্ছে না। সবাই চিন্তা করে হয়তো বা কোনো ওয়াশরুমে গেছে বা অন্য কোনো কারণে বাইরে যেতে পারে, যেহেতু গ্রামের ওয়াশরুমগুলো ঘরের বাইরে থাকে। খোঁজা হয়, অনেক খোঁজা হয়, হারিকেন দিয়ে, মশাল দিয়ে সারা রাত ধরে চতুর্দিকে খোঁজানো হয় মানুষদেরকে দিয়ে। মোটু পাগল বা হারুনকে আর কোথাও পাওয়া যায় না। কেউ কেউ ধারণা করেছিল হয়তো বা পানিতে ডুবে গেছে কিনা। আশেপাশে আসলে হাওর এলাকা, অনেক পানি চারদিকে, কোথায় খুঁজবে? চিন্তা করছে হয়তো বা ডুবে গেছে, লাশ ভেসে উঠবে, না, লাশও পাওয়া যায়নি। মোটু পাগলের আর কোনো সন্ধান মেলেনি। কোথায় গেছে, কারা নিয়ে গেছে, কেমন আছে, আর জানা যায়নি। আমাকে সেই বোটম্যান বলেছে যে মুক্তিযুদ্ধের আগে ওই পরিবার সুনামগঞ্জের শাল্লা উপজেলার দিকে চলে আসে এবং তারপর থেকে তাদের কোনো খোঁজ খবর আর কেউ জানে না। আছে হয়তোবা তারা শাল্লাতে আছে, খোঁজ নিলে পাওয়া যেতেও পারে। সবাইকে পাওয়া গেলেও ওই মোটু পাগল আর হারুনকে আর পাওয়া যাবে না, কারণ তাকে কেউ নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে, মোটু পাগল কেমন আছে, আমরা জানি না, হয়তোবা জানতেও পারবো না কোনোদিন। এটি ছিল ঘটনা। আসসালামু আলাইকুম
প্রিয় রাসেল ভাই, আশা করি ভালোই আছেন আর আপনি সর্বদা আল্লাহর রহমতে ভালোর দলেই থাকেন। আমি জোবায়েদ হোসাইন ইতালির মিলান সিটি থেকে লিখছি। আমি এখানে একটি মিনি মার্কেট চালাই। কর্মসুবাদে আমার মিনি মার্কেটটি যে অ্যাপার্টমেন্টে রয়েছে তার ওপরে লোকদের সাথে স্বাভাবিকভাবেই বেশ ভালো রিলেশন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমাদের মিনি মার্কেটের ওপর তলায় আমার এক ক্লায়েন্ট রয়েছে, যিনি একটা অন্য দেশের নাগরিক, ইকুয়েডরের নাগরিক, এবং তার নাম জুলিও। এমনিতে ও রাতে জব করত জানতাম, তবে কোথায় কি জব করত অত বিস্তারিত জানতাম না। ওর ডিউটি ছিল খুবই দীর্ঘ। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে কিংবা 8টায় যেত আর ফিরত পরের দিন দুপুর 12টায় কিংবা 1টায়। ও কাজে যাবার সময় আমার মিনি মার্কেট থেকে কোমল পানীয়, জুস কিংবা অন্য সফট ড্রিঙ্কস কিনে নিয়ে যেত। গত সপ্তাহে একদিন কাজ থেকে ফিরে জুস কিনে বাসায় ফেরার সময় ওর সাথে থাকা ব্যাগটি আমার ক্যাশের সামনে ভুল করে রেখে যায়। পরবর্তীতে আমি ব্যাগটি পেয়ে একপাশে রেখে দিই। আমি ভেবেছি হয়তো অন্য কেউ রেখে গেছে, পরে হয়তো নিতে আসবে। তবে ব্যাগটি পাশে রাখার সময় আমি ব্যাগটি একবার খুলে দেখি এর মধ্যে কি আছে, কোনো আইডেন্টিফিকেশন বা আইডেন্টিফাই করার মতো কোনো কিছু আছে কিনা, বা অবৈধ কিছু কেউ রেখে গেল কিনা। এসব ভেবে খুলে দেখি জামা কাপড় আর একটা তসবির মতো, ঠিক তসবি না, হিন্দুদের পৈতার মতো ক্রস চিহ্নের লোহার একটা বস্তু। আমি ভাবলাম হয়তো হবে কোনো খ্রিস্টান ধর্মের অনুসারী, হয়তো সে এগুলো দিয়ে তার ধর্মের চর্চা করে। ঠিক 2 দিন পর ওই ইকুয়েডরের লোকটি সকালে আমার দোকানে আসে কিছু কেনার জন্য। তখন আমার ক্যাশের পেছনে ব্যাগটি দেখতে পেয়ে বলে যে ব্যাগটি আমি এখান থেকে এখানে ফেলে গেছি, অথচ বাসায় খুঁজে অস্থির, গতকাল কাজেও যেতে পারিনি এর জন্য। আমি বললাম, ব্যাগ ছাড়া কাজে যেতে সমস্যা কি? আর আমি ব্যাগটি খুলে চেক করেছি যে কার বা কি কে রেখে গেছে। আমি তো দেখলাম জামা কাপড়, ক্রস টাইপের কিছু। ও তখন ব্যাগটা হাতে নিয়ে আমার সামনে আবার খুলে 2-3টা জিনিস বের করলো। ক্রস ছাড়াও আরো মালা ধাঁচের কিছু আছে, বলে যে এগুলো ছাড়া কাজে যাওয়া যায় না। আমি শুনে কিছুটা অবাক হলাম আর দুষ্টামি করে বললাম যে তুমি কি জাদুটোনা করো নাকি? ও হেসে বলল, না, জাদুটোনা করার সামর্থ্য আমার নেই। আমি যেই হাসপাতালে জব করি ওখানে রাতের ডিউটিতে সমস্যা হয়, তাই সেফটির জন্য এইগুলো রাখি। আমি শুনে কিছুটা অবাক হলাম, আবার আগ্রহ বাড়ল শোনার। মনে মনে আপনাদের ভূত এফএমের কথা মনে পড়ল। আমি প্রায়, আপনি বলে থাকেন আমাদের আশেপাশে যাদের অভিজ্ঞতা আছে এসব ভৌতিক ঘটনার, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। ঠিক তেমনি আমি ওকে খুব করে অনুরোধ করলাম শোনানোর জন্য। ও প্রথমে বলে যে প্রাইভেসির জন্য এসব ঘটনা বাইরে বলা নিষেধ। ওদের যে ডিরেক্টর তিনি এগুলো বাইরে প্রকাশ করতে বারণ করেছেন। আমিও নাছোড়বান্দা, খুব খুব করে অনুরোধ করায় ভালো সম্পর্ক থাকার কারণে আমাকে বলতে রাজি হলো। আমি মূল ঘটনায় যাচ্ছি। এটি মিলানের বেরগামো শহরের একটি হাসপাতাল। আপনি স্থানটি উল্লেখ করবেন না অনুগ্রহ করে। আমি করে ফেলেছি কারণ আপনি আগে লিখেছেন, এই কথাটা আগে লিখতে হবে যে এটা উল্লেখ করা যাবে না, তাহলে পরের অংশটুকু উল্লেখ করতাম না। ওর ভাষ্যমতে ওই হাসপাতালে সাধারণত যারা কোমায় চলে যায় কিংবা মৃত্যুর দিনক্ষণ সন্নিকটে এসেছে, অর্থাৎ যারা ডাক্তারের চিকিৎসায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাদের জন্যই ব্যবস্থা। জুলিও আমায় বলল যে প্রথম প্রথম বেশ কিছুদিন কাজ খুঁজেছি, কিন্তু আমার জন্য দুষ্কর হয়ে যায়। প্রায় দীর্ঘ 7-8 মাস পর 2017 ফেব্রুয়ারির দিকে হাসপাতালে একটা জব পেয়ে আমি বেশ আনন্দিত ছিলাম। আমার কাজ ছিল রোগীদের রুমে গিয়ে চেক করা, ময়লা আবর্জনা পরিষ্কার, কোনো রোগী মারা গেলে তাকে ডোম ঘরে নিয়ে যাওয়া।
আমি শুনেছিলাম যে আমার স্থানে যে কাজ করত তাকে বহিষ্কার করা হয়েছে, তবে কি কারণে হয়েছে জানতাম না। চাকরির প্রথম 2 সপ্তাহ আমার দিনের ডিউটি ছিল, তৃতীয় সপ্তাহ থেকে আমার রাতে ডিউটি পড়ে। আমার এক কলিগ রাতে আমায় বলল যে রাত 1টার পর একটু সতর্ক থাকতে এবং এক কলিগ আর এক কলিগের নজরের আওতায় থাকতে। আমি শুনে ভাবলাম হয়তো কাজে কেউ ফাঁকি দেয় কিনা সেটা নিয়ন্ত্রণ করার জন্য এই ব্যবস্থা। আমি মনে মনে ভাবলাম আমার যে কাজ সে আমি কেউ দেখলেও করবে, আবার না দেখলেও করব। আর হাসপাতালে তো সিসি ক্যামেরা আছেই, তাই অনর্থক কোনো নজরের বিষয়টাকে আমি কেয়ার করলাম না। আমি রুম ক্লিন করে এগোচ্ছি। এমন সময় আমাদের ঝাড়ু বালতি যেখানে রাখি মনে হলো কালো জামা পরা একটা মানুষ ঢুকলো সেখানে। আমি সোজা গিয়ে ডানে মুখ ঘোরানোর সময় মনে হলো যে কেউ ঢুকেছে। আমাদের স্টাফ সকলেই আকাশি রঙের পোশাক পরা। আমি ভাবলাম যে আবছা আলোতে রাতে আকাশি রঙের পোশাক আমার কাছে কালো লেগেছে, তাই অতটা চিন্তিত ছিলাম না। আমি বাকি কাজ করতে করতে ওই রুমে প্রবেশ করলাম। হয়তো আমার ধারণা ছিল আমার কোনো কলিগকে দেখতে পাবো। আমি দরজা খুলে লাইট সুইচ টিপলাম, কিন্তু আলো জ্বলে না। কিন্তু করিডোরের আলোতে কিছুটা দেখা যায় ভেতরে, অনুমান করার মতো আলো। আমি বালতিগুলো ভরে রাখতে আমার কাছে ভীষণ এক ঠান্ডা অনুভব হলো। আমি ভাবলাম হয়তো যে কোনো বাতাস প্রবেশ করলো, কিন্তু ঠান্ডায় আমার নাক মুখ কাঁপুনি দিয়ে আমার শরীরের অন্যরকম অনুভূতি যেটা বোঝাতে পারবো না। আমি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম যে এটা স্বাভাবিক কোনো বাতাস না। আমার তখন স্পষ্ট মনে আছে যে আমার ঠিক পেছনে দরজা যেখান দিয়ে করিডোরের আলো আসছিল, কিন্তু ফিল হচ্ছিল যেন রুমে কোনো দরজা নেই। আমি যেদিকেই ঘুরি হাত দিলে কেবল দেয়াল স্পর্শ লাগে, আর দরজা ঠিক আমার পেছনে। আমি প্রায় 4 দিকেই ঘুরছি, একই অবস্থা, দরজা ঠিক আমার পেছনে। আমি টেনশন আর ভয় মিলিয়ে বসে পড়লাম ফ্লোরে। এমন সময় আমার 2 জন কলিগ একসাথেই এসে রুমের দরজা খুলে লাইট জ্বালায়, আর আমাকে তারা নাকি ফ্লোরে বসে দুলতে দেখেছিল। জুলিও আমাকে আমার দোকানে বসে কেমন করে দুলছিল সেটা অভিনয় করে দেখালো, ঠিক যেভাবে মাদ্রাসার ছাত্ররা পড়ার সময় দোলে। এরপর কলিগ আমাকে তুলে আরেকটা রুমে গিয়ে তৎক্ষণাৎ কিছু বলেনি, শুধু বলল, তোমাকে না সবসময় কারো চোখের সামনে থাকতে বলেছিলাম, একা একা কি করছো এখানে, এখন কি একটু ঠিক আছো? আমি মনে মনে বললাম যে না, যদি বলি চাকরিটায় আনফিট বলে ডিসমিস করে দেয় কিনা। বললাম হ্যাঁ ঠিক আছি, গায়ে একটু জ্বর ভাব, তাই হয়তো পড়ে গেছি। আমার ওই ঠান্ডা বাতাসটাকে মনে হয়েছিল জ্বর হবার পূর্বে মানুষের একটু ঠান্ডা আর কাঁপুনি দেয়। আমার কলিগরা কপালে হাত দিয়ে বলল, কই না তো, হয়তো ক্লান্ত, যাও আমাদের রেস্ট রুমে একটু জিরিয়ে নাও। এরপর আমাকে 2 দিনের বিশ্রাম দেয়া হয়। তখন অবধি আমাকে কেউ জানায়নি যে ওখানে সমস্যা হয়। 2 দিন পর যখন আবার ওখানে যাই, আমি দিনের বেলা বাসা থেকে ঘুমিয়ে সুন্দর প্রিপারেশন নিয়ে গিয়েছি যে নতুন জব যদি সমস্যা হয়। ওই দিন ও আমায় বলল যে রাতে সতর্ক থেকো, কারো চোখে চোখে থেকো। আমি ভাবলাম মৃত্যুশায়ী অথবা একদম মুমূর্ষ রোগী থাকে, তাই হয়তো এমন কিছু বলছে। কখন কোন বেডে ইমার্জেন্সি দরকার পড়ে তাই হয়তো এই ব্যবস্থা। আমি হয়তো নিজের কাজ স্বাধীনভাবে করার চেষ্টা করতাম, যে দায়িত্ব তা পুরো করা রিল্যাক্স মুডে। ওই দিন তেমন কিছু ঘটল না। ঘটনা ঘটল এর ঠিক 2 দিন পর। ওই দিন সন্ধ্যায় একে একে 5 জন মানুষ মারা গিয়েছে, তাই কাজের চাপও একটু বেশি। 2 জনের আত্মীয় স্বজন এসেছে, আর বাকি 3 জনের কেউ আসেনি খবর নিতে, হয়তো কাল বা পরশু আসবে। আমি আর কলিগরা মিলে লাশগুলো ডোম ঘরে নিয়ে গেছি। রাত তখন 2টা 30-এর মতো। আমার ভীষণ বাথরুম চেপেছে।
আমি যথারীতি বাথরুমে গিয়ে বাথরুম করছি। হসপিটালের বাথরুমের কমোডের সাথেই বা দিকে একটা জানালা, কাঠের মধ্যে কাচ বসানো জানালা। আমার কাছে একটু অস্বস্তিকর লাগছে হয়তো ওই বাইরের দিকে চোখ পড়াতে। বাথরুমের জানালাটা হাসপাতালের পেছনের দিকে একটা জঙ্গলের দিকে মুখ করা। আমি জুলিওকে বললাম যে হ্যাঁ, আমারও অত রাতে একা একা বাথরুমে গেলে জানালা খোলা রাখলে একটু ভয় ভয় করে, মনে হয় কেউ তাকিয়ে আছে কিংবা ভয় দেখায়। জুলিও আমার কথায় সায় দিয়ে বলল, ঠিক ঠিক, আমারও এমনি মনে হয়। এরপর জুলিও বলল, আমার জানালা হাত দিয়ে চেপে রেখেছি যেন না খুলে যায়, বাইরে হালকা বাতাস, তাই একটু টাইট করে বারবার খুলে যেতে চাচ্ছে। আর জানালা পুরোপুরি খোলার আগেই আমি আবার হাত দিয়ে চেপে ধরি। বাতাসের তীব্র গতি, আমার কাছে মনে হয় জানালার ফাঁকা দিয়ে শুধু বাতাস নয়, গ্যাস বের হলে যেমন শব্দ, ঠিক অমন শব্দে বারবার জানালা প্রেসারে ভেতরের দিকে খুলে যাচ্ছে। আমি নিজেকে একটু রিল্যাক্স ভাবে থাকার জন্য হালকা উঁচু হয়ে ছিটকিনিটা লাগিয়ে দিই। এমন সময় বাইরে কারো প্রেজেন্স আমি ফিল করি। জানালার কাঁচ ছিল কিছুটা ঘোলাটে, ট্রান্সপারেন্ট টাইপের। কারো মুখ এবং নাক কাচের সাথে লাগিয়ে রেখে থাপ্পড় দিচ্ছে জানালার কাছে, আর ভয়ঙ্কর স্বরে একটা চিৎকার। আমার কাছে মনে হলো যেন জানালার ছিটকিনি লাগানোতে ওই জিনিসটা খুব খুশি হয়নি, আমাকে ভয় দেখাতে পারছে না। আমি ওই জানালার জিনিসটার চিৎকার শুনে প্রচন্ড ভয়ে আমার কলিগদের ডাকার জন্য বা বাঁচাও বলে চিৎকার দেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন আমি বোবা, শুধু আর্তনাদ জনিত শব্দ বের হয় গলা দিয়ে, কিন্তু বোঝার মতো কোনো শব্দ বের হচ্ছে না। আমি ওই জিনিসটা কাচের সাথে মুখ চাপ দিয়ে রেখেছেই এবং সরানোর জন্য আমি যেই না থাপ্পড় দিচ্ছে আর গোঙানির মতো চিৎকার করছে। আমি প্রচন্ড ঘেমে আধা টয়লেটরত অবস্থায় ওখান থেকে লাফ দিয়ে দূরে সরে যাই। আমি জানালার দিকে তাকিয়ে যখন দেখতে পেলাম ওটা বাম দিকে আস্তে আস্তে চিৎকার করতে করতে সরে পড়লো। আমার বাথরুমের দরজায় আমার কলিগরা আমায় ডাকছে আর বলছে যে আমি কি ভেতরে, আমি কি ঠিক আছি। আমি নিজেকে পরিষ্কার করে চোখ মুখে পানি দিয়ে বের হলাম, আর বাইরে এসে তাদের কথা শুনছি যে 5-6 মিনিট ধরে আমি ভেতরে অদ্ভুত শব্দ করছি, তারা আমাকে ডাকছে, কিন্তু আমি কোনো উত্তর না দিয়ে কেবলই শব্দ করে যাচ্ছি। এরপর আমাকে সবাই অফিসিয়াল ডেস্কে নিয়ে গিয়ে কিছু খেতে দেয়, আর ডিরেক্টর এসে ক্রস চিহ্নের ওই জিনিসটার কথা বলে যেটা আমার ব্যাগে আমি দেখেছিলাম। জুলিও আরো বলল যে ওদের হসপিটালের স্টাফরা রাতে অন ডিউটির সময় জামার সাথে বেল্ট টাইপের যেটা আছে সেটির সাথে গেঁথে রাখত। আমাদের রুল দেয়া আছে যে কোনো নার্স কিংবা ডাক্তার যদি কোনো কমান্ড দেয়, বিশেষ করে রাতের বেলায়, তাদের সাথে ক্রস থাকতে হবে কিংবা তসবির মতো থাকতে হবে, আবার হলি ওয়াটার থাকতে হবে, ওদের প্রচলিত পবিত্র পানি যেটি, এবং সেটি ছিটানো রোজকার দৃশ্য। এখন থেকে ওখানে জোড়ায় জোড়ায় কাজ করতে হয়, এমনকি বাথরুমে গেলে দরজা হালকা খুলে রেখে তার গেইটে তার কলিগদের দাঁড়িয়ে থাকবে। এভাবেই চলছে। বেশ কয়েকবার এই নিয়ে লেখালেখি হয়েছে। আমাদের পুরাতন হাসপাতালটি বন্ধ ঘোষণা করে নতুন একটি খুলেছে, কিন্তু এখানেও সেই একই সমস্যা। 3 সপ্তাহ আগের ঘটনা, আমাদের এক স্টাফ হঠাৎ রাতে এক কোমায় থাকা রোগীকে বিছানা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে তিনি বিছানায় গিয়ে ঠিক কোমার রোগীটির মতো আচরণ করতে লাগলো। টিভির ফুটেজে দেখে পরে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করা হয়। এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। জুলিও আরো বলল আরো ঘটনা আছে, সময় করে আর এক সময় বলবে। এই ছিল ঘটনা, হয়তো সাজিয়ে লিখতে পারেননি। আসসালামু আলাইকুম প্রিয় লিসনার, আমি আজকে আবারও আপনাদের কাছে নতুন একটি ঘটনা নিয়ে এসেছি। তো চলুন চলে যাই ঘটনাতে। ঝিলের আতঙ্ক। একটি গ্রামে ছিল একটি পুরনো অরক্ষিত বাড়ি। গ্রামের মানুষজন ঘরের নাম শুনলেই কাঁপত, কারণ সেখানে রাতের অন্ধকারে কেউ ঢুকলে আর বের হতে পারে না। শোনা যায় সে বাড়িতে কোনো এক প্রাচীন জিনের আবাস। কেউ বলতো রাতের 12টায় সেই জিন ঘরে ফেরে, আর যে তাকে দেখবে সে আর শান্তিতে থাকতে পারবে না। একদিন শহরের একজন তরুণ, নাম রাজু,
সাহস দেখাতে সে বাড়িতে ঢুকলো। রাত তখন গভীর, চাঁদ আকাশের অর্ধেক। রাজু ঘরে ঢুকে দেখলো সবকিছু ধুলো ময়লা, মানে ভাঙাচোরা সবকিছু ময়লা অগোছালো। হঠাৎ ঘরের কোণে একটা ছায়া নড়লো। ছায়াটা মানুষের মতো, কিন্তু চোখের সাদা অংশটুকু নেই। রাজু হঠাৎ অনুভব করলো কেউ তার নাম ধরে ডাকছে, কিন্তু কণ্ঠে যেন মানুষের নয়, বরং একটা অচেনা কণ্ঠের আওয়াজ, মানে অদ্ভুত একটা আওয়াজ। রাজু পিছনে তাকালো। কোনায় দাঁড়ানো ছায়া ক্রমশ বড় হচ্ছে। হঠাৎ ছায়ার মুখ দেখা গেল, অগণিত দাঁত যা চাঁদের আলোতে জ্বলছে। রাজু চিৎকার করলো, কিন্তু তার চিৎকার ঘরে আটকে গেল। জিনটি এবার রাজুর দিকে দৃষ্টিপাত করলো। তার দৃষ্টি যেন রাজুর মনের ভয় আতঙ্ক পড়তে পারে। রাজু অনুভব করলো তার শরীর তার নিজের নিয়ন্ত্রণে নেই। হঠাৎ ঘরের বাতাসে হাহাকার শোনা গেল, একটা 1000 বছর পুরনো কষ্ট আর শত্রুতা। রাজু বুঝতে পারলো এই জিন শুধু ভয় দেখায় না, সে মানুষের আত্মাকে খেলায় ফেলে দিতে পারে। রাজু চেষ্টায় দরজা খুললো, কিন্তু দরজা যেন ভিন্ন গ্রহের এক জায়গায় চলে গেছে। ঘরের কোণ থেকে হেসে উঠল জিন, আর সেই হাসি রাজুর কানের ভেতর প্রবেশ করলো, মাথার ভেতরে বেজে উঠল, একেবারে অশ্রাব্য। রাজু বুঝতে পারলো একবার এই ঘরে ঢুকলে আর তার মন, তার সত্তা কখনো নিজস্ব থাকবে না। পরের দিন সকালে গ্রামের লোকেরা শুধু দেখতে পেল ঘরের দরজা অচল, আর ভিতরে কোনো মানুষ নেই, শুধু একটা কোলাহময় শব্দ বাকি, যা মনে হচ্ছিল ঘরের দেওয়াল থেকে বের হচ্ছে। দৃশ্য দিনের কান্না আর হাসির মিশ্রণ। কেউ আর সে বাড়ির দিকে চোখ তুলতে সাহস পায়নি। একটা গ্রামে পুরনো বাড়ি, নাম কালো রাত্রি। গ্রামের সবাই জানতো যে এ বাড়ির ভিতরে রাতের বেলায় ঢুকে সে আর ফিরে না। বাড়িটা এতটাই পুরনো, দেওয়াল জানালা মেঝে কাঠের শব্দ যেন ভয় দেখায়। তবে শহরের এক যুবক ছিলেন খুবই সাহসী। তিনি সবকিছুকে রহস্যের দৃষ্টিকোণ থেকে দেখতেন। এক রাতে চাঁদের আংশিক আকাশে তিনি বাড়ির দরজা খুললেন। ভিতরে ঢুকতেই তার চোখে পড়ল ধুলো ময়লা, ভাঙাচোরা আসবাব। হঠাৎ দরজা নিচ থেকেই বন্ধ হয়ে গেল। তিনি চেষ্টা করলেন ঠেলা টানা, কিন্তু দরজা যেন অদৃশ্য শক্তিতে আটকেছে। ঘরের কোণ থেকে একটা ছায়া নড়ল, ছায়াটি মানুষের মতোই। আচ্ছা, ঘটনাটা আগের ঘটনার মতনই প্রায়, তাই এই ঘটনা না বললে অন্য একটা ঘটনা আমি বলতেছি, বা তার পরের অংশটুকু বলতেছি। রহিম যখন ঘরে আটকা পড়েছিল, তিনি জিন ক্রমশ তার চারপাশে অদৃশ্য শক্তির আঘাত করতে লাগলো। ঘরের দেয়ালগুলো যেন প্রাণ পেয়েছে। একটি দেয়াল ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সে চেষ্টা করলো দূরে সরে যেতে, কিন্তু নিচে যেন আগের মতো নেই। পায়ের তলার সবকিছু ভেঙে যাচ্ছে। হঠাৎ ঘরের বাতাসে কাঁপানো শব্দ হলো, যেমন 1000 জড়সড় মানুষ একসাথে চিৎকার করছে। রহিম ভয়ে মাটিতে পড়ে গেল। তখন জিনের চোখ দুটি হঠাৎ জ্বলজ্বল লাল আগুনের মতো হয়ে উঠল, আর সেই আগুন যেন সরাসরি রহিমের মনে ভয় লাগাচ্ছে। জিন ধীরে ধীরে তার সামনে এসে বলল, তুমি ভয় পেয়েছো? এখন তুমি আমার আয়নায় থাকতে হবে। রহিম চাইলে পালাতে পারতো না। হঠাৎ সে লক্ষ্য করলো ঘরের আয়নার ভেতর তার নিজের মুখ নেই। আয়না শুধু একটি কালো ছায়া।
চোখ নেই, মুখ নেই, শুধু একটি অন্ধকার জিনের রূপ। জিন আয়নায় প্রবেশ করলো। প্রত্যেকটি কাচের টুকরোর ভেতর রহিম দেখল নিজের সত্তার অন্ধকার প্রতিফলন। জিন হাসলো এবং সেই হাসির শব্দে ঘর ভেসে গেল, যেন প্রতিটি দেওয়াল, মেঝে এবং বাতাসে ঢুকে গেল। রহিম অনুভব করলো তার আত্মা ক্রমশ জিনের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। হঠাৎ ঘরের ছাদ ধীরে ধীরে নিচে নামতে লাগলো। রহিম বুঝতে পারলো এবারে শুধু খালি দেওয়াল নয়, এটি জিনের এক বিশাল জাল, যেখানে কেউ ঢুকলে আর বের হতে পারে না। সে চিৎকার করলো, বাঁচাও, বাঁচাও, কেউ কি আছো? কিন্তু জবাব ছিল শুধু একটি, ঠান্ডা বাতাসের ফিসফিস, আমি আছি, তোমার ভয় আমার শক্তি। রহিমের হৃদয় দ্রুত ধুঁকছে, শরীরের প্রতিটি অঙ্গ কাঁপছে। হঠাৎ ঘরের এক কোণ থেকে দেহের মতো ছায়া বের হলো, যা সরাসরি রহিমের দিকে এগিয়ে আসলো। সেই ছায়ার হাতগুলো অসীম দীর্ঘ, মুখ দেখা যায় না, শুধু ধোঁয়ার মতো ধূসর আকার। রহিম চিৎকার করলো, কিন্তু কেউ তার চিৎকার বাতাসে মিশে গেল। সে বুঝলো একবার জিনের সঙ্গে মুখোমুখি হলে তার মন আর তার শরীর সম্পূর্ণ জিনের হাতে চলে যায়। ঘরের ভিতরে আলো হঠাৎ কেটে গেল, শুধু একটি জ্বলন্ত লাল আলো থেকে ভয়ানক ছায়া নাচছে। রহিম দেখল ঘরের সমস্ত ভয় এবং অন্ধকার একত্রিত হয়ে যেন তাকে ঘিরে রেখেছে। আর তখনই জিন বলল, রহিম, তুমি আমার সঙ্গে চিরদিন থাকবে। তুমি আর কখনো স্বপ্ন দেখবে না, আর কখনো শান্তিতে থাকবে না। তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি চিন্তা আমার ক্ষমতার অধীনে। রহিম ভয়ে কিছুই করতে পারল না। সে কেবল অনুভব করলো তার সত্তা ক্রমশ ক্ষয় হচ্ছে, ঘরে আটকে থাকা জিনের সাথে মিলিত হচ্ছে, আর তার নাম, তার স্মৃতি, তার ভয়, সবকিছু জিনের শক্তিতে হারিয়ে যাচ্ছে। ঘরের বাইরে গ্রামের মানুষরা কিছুই শুনতে পেল না, শুধু রাতের নিঃশ্বাস এবং দূরে ভেসে আসা হাহাকার। কালো রাত্রির বাড়ি আজও আছে, এবং যে কেউ সাহস দেখায় তাকে দেখায় এক জিনের চিরস্থায়ী আতঙ্ক। লিসেনার্স, আজকের এই ঘটনাগুলো এতদূর পর্যন্তই। যারা সম্পূর্ণ ঘটনা শুনলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য এমন নতুন নতুন ঘটনা বাছাই করে, অনেক বাছাই করে এই ঘটনাগুলো আপনাদেরকে কিন্তু আমরা দিয়ে থাকি। আমরা বলবো যে আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন, তাহলে আমরা ভূত এফএমকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাব। আমার অনেক অডিয়েন্স আছে যারা বলে যে ভাইয়া ভূত এফএমকে দীর্ঘ সময় ধরে আপনি শুনান, আমরা ভূত এফএম অনেক ভালোবাসি। ভূত এফএমটা শুনতেছিলাম আগে, অনেক ভূত এফএমকে অনেক বেশি ভালোবাসি, ভূত এফএমের ব্যাকগ্রাউন্ড টিউনকে ভালোবাসি, এরকম অনেকেই বলেছেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আমাদেরকে কমেন্ট করবেন। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এমন ঘটনা উপহার দিব। যদি আপনাদের কমেন্ট পেয়ে যাই বা পাই, তাহলে ঘটনা বানাতে আমাদের আরো অনেক 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 ভালো হয়। যাই হোক, আজকের মতো যে ঘটনাগুলো শুনছেন, এই ঘটনা কপি করে, এই ঘটনাগুলো আপনারা একটু চিন্তা ভাবনা করে শুনবেন, যে বা শুনলেন যে ঘটনাগুলো কেমন হয়েছে। আমরা প্রতিনিয়ত এমন ঘটনা দিলে আপনারা আমাদের সাথে থাকবেন কিনা তা প্রতিশ্রুতি দেবেন। আমরা প্রতিনিয়ত ঘটনা ছাড়বো ইনশাল্লাহ, এরকম বাছাই করে। যারা ভূত এফএম শুনতে ভালোবাসেন তাদেরকে বলবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন সদস্য হয়ে থাকেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করা তাদেরকে বলবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে পাশে রাখার জন্য বা সাবস্ক্রাইব করার জন্য। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। যাই হোক, যারা যারা ঘটনা পাঠাতে চান তারা অবশ্যই আমাদেরকে ঘটনা পাঠান। আমরা প্রতিনিয়ত আপনাদের ঘটনার জন্য অপেক্ষা করব। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম।